হচ্ছে ইন্টারলোকেটরি অর্ডার। ইন্টারলোকেটরি অর্ডার অর্থাৎ অন্তর্বর্তীকালীন আদেশ। তাহলে অন্তর্বর্তীকালীন আদেশ আমরা পাবো 6-এ, ওটা খুব অল্প পাঠ, ওটা তেমন কিছুই না, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। এখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা কেন দেওয়া হয়? অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হবে 1 নাম্বার বিধিতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে জিনিসটা। কখন আপনি স্থাবর সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন, অস্থাবর সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। এখন কোন মামলা চলাকালীন সময়ে, এটা কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র মামলা বা কার্যধারা চলাকালীন সময়ের জন্য, কিন্তু মামলা বা কার্যধারা চলাকালীন সময়ে কেউ যদি কি করে, কোন সম্পত্তিটা ওয়েস্টিং করে, মানে কি অপচয় করে, অথবা ড্যামেজিং করে, ক্ষতি করে, অথবা এলিনেটেড করে, সম্পদটা কি করে স্থানান্তর করে, এরকম যদি কেউ করে, তখন যদি বাদী ওটা ওরকম করে তাহলে বিবাদী আদালতে আবেদন করবে অস্থায়ী নিষেধাজ্ঞার। যদি বিবাদী ওরকম করে, অর্থাৎ একটা সম্পদের ক্ষতি করে, সম্পদ অপচয় করে, সম্পদ বিনষ্ট করে, হস্তান্তর করার চেষ্টা করে, তখন কি করবে? বাদী আবেদন করবে। আর যদি বাদী করে তাহলে বিবাদী আবেদন করবে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য। তখন আদালত আবার 3টা জিনিস দেখবে। একটা দেখবে হচ্ছে যে প্রাইমা ফেসি কেস, যেটা আমরা দুপুরে একটু আলোচনা করতেছিলাম, ওখানে ডিটেলস আলোচনা করছি, এটা যে প্রাইমা ফেসি কেস আছে কিনা, অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিনা এখানে কোন একটা লঙ্ঘন হয়েছে, প্রাইমা ফেসিটা দেখবে। আর হচ্ছে ইরেপারেবল লসটা দেখবে, অর্থাৎ অপূরণীয় ক্ষতি হচ্ছে কিনা ওটা দেখবে। আর ব্যালেন্স অফ কনভেনিয়েন্সটা দেখবে আদালত। তাহলে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স দেখতে, ইরেপারেবল লস দেখতেছে, আর প্রাইমা ফেসি কেসটা দেখতেছে। এই 3টা জিনিস দেখার পর আদালতের যদি মনে হয় যে সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে, তখন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা আমি যে ক্ষেত্রগুলো বললাম ওগুলোই ছোট ছোট আকারে পরীক্ষা দিয়ে দেবে। অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেয়? যখন ওয়েস্টিং করে, যখন ড্যামেজিং করে কোনো সম্পদ, যখন যদি সম্পদটা স্থানান্তর করার চেষ্টা করে, তখন আদালত কি করে? সংক্ষুব্ধ পক্ষের আবেদনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা কি চাইলে দিতে পারে? নো, এখানেও কথা আছে। এখানেও আপনাকে ওই যে নোটিশ দিতে হবে। নোটিশটা কোথায়? নোটিশ আমরা বিধি পাবো 3-এ। তাহলে 3 নম্বরে কি হবে? অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি চাইলেই দিবে না, আদালত কি বলবে? অপরপক্ষকে নোটিশ দিবে। এবং আরো কথা আছে, আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা পাইলেন, পাওয়ার পরও কি করলো, মানে বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা পাইলেন, এখন বিবাদী তবুও কি করলো? ক্রমাগত লঙ্ঘন করেই যাচ্ছে। এরকম ক্রমাগত যদি লঙ্ঘন করে, তাহলে ওই ব্যক্তিকে কিন্তু আটক করার জন্য আদেশ দিতে পারে। তাহলে ওই ব্যক্তিকে আটক করার আদেশ দিতে পারে। এবং আরেকটা কাজ করতে পারে, তার সম্পত্তি যদি থাকে, সম্পত্তিটা ক্রোকের আদেশ দিতে পারে। তাহলে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা যদি ক্রমাগত সে কেউ লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিকার 2টা, সংক্ষত ব্যক্তি 2টা প্রতিকার দাবি করতে পারে। একটা হচ্ছে ওই ব্যক্তিকে আটক করার দিতে পারে, আর আটক কতদিনের জন্য করবে? 6 মাস। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনি সর্বোচ্চ আটকের বিধান আছে হচ্ছে 6 মাস, এবং 6 সপ্তাহ আছে, আবার 1 মাস একটা জায়গায় আছে। আপনি যদি ডিক্রি জারিকে বাধাগ্রস্ত করেন, তাহলে 74 নম্বর সেকশন অনুযায়ী আপনার আটকের বিধান আছে কত? 1 মাস। এই 1 মাস, 6 মাস, 6 সপ্তাহ, এই জিনিসগুলো মনে রাখেন, আর টাকার ফিগারগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা 2 নম্বর সেকশনে আমরা কি পাইলাম? যদি এই অস্থায়ী নিষেধাজ্ঞা ক্রমাগত লঙ্ঘন করে, তাহলে তার সম্পদটা আটক করতে পারবে। আটক হচ্ছে কতদিন থাকবে? আটক কতদিন থাকবে? 1 বছর। এখন 1 বছর পরে যদি লঙ্ঘন করে, তখন কি হবে? তখন ওই ব্যক্তির সম্পদটা বিক্রয় করে, এই যে নিলামের যে খরচ হবে, অর্থাৎ বিক্রি করতেও তো একটা খরচ আছে, ওই খরচ এবং মোকদ্দমার বিষয়বস্তু খরচ, এগুলো বিক্রয় করার পর যদি কোনো সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তিকে দিবে। কিন্তু এই খরচগুলো উঠায় নিবে কতদিন পর? ক্রোক করার পর
যদি 1 বছর অতিবাহিত হয় তারপরেও যদি ওই ব্যক্তি লঙ্ঘন চালু রাখে তখন কিন্তু এটা বিক্রয় করার আদেশ দিবে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য প্রতিকার দুইটা, একটা হচ্ছে যে সম্পদটা ক্রয় করার বিধান আছে, আর একটা হচ্ছে 6 মাস পর্যন্ত কারাদণ্ড। এমসিকিউ ঘুরে ফিরে এই 6 মাস আর 1 বছর এখান থেকেই হয়। আর এই যে আটক আর কি করতে পারে, ক্রোক, আটক, ক্রোক, 6 মাস, 1 বছর, এই 4টা জিনিস থেকে এই অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্ন হয়। তাহলে আর একটা জিনিস আছে হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে আপনি চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবেন না, প্রথমে বিজ্ঞপ্তি দিতে হবে আর নোটিশ দিতে হবে। এখন ওই ব্যক্তিকে যখন নোটিশ দিতে গেলেন, নোটিশটা যদি জারি ঠিকভাবে না হয়, নোটিশের নিয়ম কি, আপনি নোটিশ দিতে বললেন, আদালত বলবে যে নোটিশের জারি হয়েছে কিনা সেটা 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের মধ্যে আদালতকে জানানো। আদালতকে জানানো হলো যে নোটিশটা সঠিকভাবে সার্ভিস হয় নাই, জারি হয় নাই, নোটিশ কেউ নেয় নাই, অথবা ওই বিবাদীর ঠিকানায় কাউকে পাওয়া যায় নাই, সে হচ্ছে যে নোটিশটা গ্রহণ না করার কারণে আত্মগোপন করছে, তখন পুনরায় 7 দিনের মধ্যে আবার জারি করতে হবে। 3-এর কত এটা বলা আছে। এবং যদি জারি করা না যায় তাহলে 5 নাম্বার আদেশের 20 নাম্বার বিধি যে অল্টারনেটিভ জারি আছে না, বিকল্প জারিটা কি, ওখানে একটা টাঙায় দিতে হবে, একটা কপি আদালত চত্বরে টাঙায় দিতে হবে, তাহলে বিকল্প জারি হয়ে গেল। অথবা কেউ ব্যক্তিগত জারি করে, পত্রিকার মাধ্যমে জারি করে। আর এখন তো আরো সহজ, এখন তো আপনার SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, এগুলো, এই ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, SMS, ভয়েস কিন্তু প্রশ্ন আসবে এমসিকিউ। তাহলে আমরা এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আগে যে বিজ্ঞপ্তি বা নোটিশ, এটা জারিজনিত যে বিধি, সেটা 3-এর কতে পাইলাম, কি পাইলাম, জারি যদি সঠিকভাবে না হয় তাহলে 7 দিনের মধ্যে আবার জারি করতে হবে। এই 7 দিনটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ একবার সঠিকভাবে জারি না হলে কত দিনের মধ্যে পুনরায় জারি করতে হবে, 7 দিনের মধ্যে পুনরায় জারি করতে হবে। এটা একটু নোট রাখেন। আর একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর করে তাহলে এর বিরুদ্ধে প্রতিকার কি, 4 নম্বর বিধিতে মঞ্জুর করলে এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপিল, 23-এর 43 আদেশের 1 নম্বর বিধি অনুযায়ী। আর যদি নামঞ্জুর করে, মানে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করছেন, ওটা নামঞ্জুর করলো, তাহলে তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। তাহলে মঞ্জুর করলে আপিল, নামঞ্জুর করলে রিভিশন, 4 নম্বর বিধি অনুযায়ী। এটা ভুলা যাবে না। অস্থায়ী নিষেধাজ্ঞা যদি আদালত মঞ্জুর করে তাহলে আপিল, নামঞ্জুর করলে রিভিশন। এমসিকিউ ধরে নেন এখান থেকে একটা আসছে।